কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলা করল জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের সদস্যবৃন্দ। এটা নিয়ে বিপুল আলোচনা হচ্ছিল কয়েকদিন ধরে, কীভাবে জামায়াত ইসলামীর মতো একটা সংগঠন হামলা করতে পারে। কিন্তু জামায়াত ইসলামীর আমির তিনি এক এক পত্রিকায় এক এক রকম কথা বলেন। তিনি এটাকে অস্বীকার করেন। বাংলা ট্রিবিউনও বলেন রাষ্ট্র সংস্কার করবে ইউনূস সরকার। তারা রাষ্ট্র সংস্কারের কে? রাষ্ট্র সংস্কারে আমরা সরকারকে সহযোগিতা করব, তারা রাষ্ট্র সংস্কারের সমাবেশ করবে, সেটা আমরা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউই জানি না। প্রথমত, এই কৃষক সমাবেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশটা ছিল সরাসরি রাষ্ট্র সংস্কারের, এবং এই কৃষক সমাবেশে অনেকগুলো বিষয়কে কেন্দ্র করেই এই সমাবেশটা তারা আয়োজন করেছিল, এবং এখানে আয়োজক ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। সাধারণত আমরা জানি কোনো একটা দল নিজেদের প্রোগ্রাম যখন করেন, নিজেদের সমাবেশ যখন করেন, শুধুমাত্র নিজেদের দলের লোকজনকেই সেখানে আহ্বান করা হয়, আমন্ত্রণ জানানো হয় সেই দলের পক্ষ থেকে। আপনারা যদি দেখেন এখানে কেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রোগ্রামে সমাবেশে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ডাকা হবে বা জামাতকে ডাকা হবে, এই প্রশ্নটা একেবারেই ভিত্তিহীন। রাষ্ট্র সংস্কার আন্দোলন কারা? রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। গণতন্ত্র মঞ্চ কারা? গণতন্ত্র মঞ্চ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম যে জোট সবচেয়ে বেশি এগিয়ে আসে, সব দলকে একযোগে, সব দলকে এক করে যুগপৎ আন্দোলনের নামে এই মঞ্চটার নামই গণতন্ত্র মঞ্চ। এই গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাষানী অনুসারী পরিষদ, জেএসডি, রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অনেক দল। কিন্তু এই সমাবেশে অন্য কোনো দলকে তারা ডাকেননি। সে জায়গা থেকে জামায়াত ইসলামীকে কেন এখানে ডাকতে হবে, কেন জানাতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন জানাতে হবে, এটা খুবই হাস্যকর একটা বিষয়। তাদের বন্ধু সংগঠনকে এই জায়গায় আমন্ত্রণ জানানো হয় না, আমন্ত্রণ জানানোর কথাও না। কারণ আয়োজক রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের সমাবেশে শুধুমাত্র তারাই আসবে। এই সমাবেশটা কি রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য করা হয়েছে? অর্থাৎ এটার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? এই সমাবেশ থেকে কি রাষ্ট্র কোন কোন জায়গায় সংস্কার করা হবে এই বিষয় নিয়ে আলাপ হচ্ছিল, নাকি অন্য কোনো বিষয় নিয়ে? জামায়াতের আমির এখানে খুবই হাস্যকরভাবে তিনি ক্লেম করলেন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব ইউনূস সরকারের। এমন একটা ভাব যেন ইউনূস সরকার তারই সরকার। এবং এই সমাবেশটা ছিল কৃষক সমাবেশ, এখানে অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে এই সমাবেশটা হয়েছিল। এখানে রাষ্ট্র সংস্কার কোন কোন জায়গায় হবে এটা নিয়ে কোনোভাবে এখানে আলাপ হচ্ছিল না। জাস্ট আয়োজক ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিন্তু উনি এমনভাবে বললেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দায়িত্ব তো ইউনূস সরকারের, আমরা সবাই মিলে তো সহযোগিতা করব। এমন একটা ভাব করতেছেন, তিনি কিছুই জানেন না এই সমাবেশটা কিসের উদ্দেশ্যে করা, সেটা তিনি কিছুই জানেন না, এমন একটা ভাব করতেছেন। আমার অবজারভেশনে মূল কারণটা ছিল স্থানীয় রাজনীতি। জামাতের মতো এরকম একটা অর্গানাইজড সংগঠন, বড় দলের মধ্যে সবচেয়ে অর্গানাইজড সংগঠন ধরা হয় জামায়াত ইসলামী। বড় দলের মধ্যে সবচেয়ে অর্গানাইজড সংগঠন হিসেবে আমরা জানি জামায়াত ইসলামী। কারণ তাদের একজন রোকন বা যে কোনো পদের, নিচু পদের হলেও কেউ যদি কোনো কাজ করে তাহলে তাকে জবাবদিহি করতে হয় তার দলের সমর্থন ছাড়া, দলের আদেশ ছাড়া কোনো কাজই করতে পারে না জামায়াত ইসলামী। আমরা এত বছর ধরে দেখে আসতেছি তাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কখনোই দেখতে পাই না। অনেক বড় বড় ঘটনা ঘটে জামায়াত ইসলামীর লোকদের মধ্যে, অনেক ধরনের প্রতারণার ঘটনা বা ব্যবসায়িক প্রতারণার ঘটনাও কিন্তু আমরা বিভিন্নভাবেই জানতে পারি, কিন্তু সেই ঘটনা কখনোই আসে না, কারণ তারা খুবই অর্গানাইজড। সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা সংগঠনের উপর হামলা হয়েছে। এই হামলার কথা হাইকমান্ড জানে না, এবং যিনি হামলা করেছেন, যার নেতৃত্বে হামলা হয়েছে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই প্রোগ্রামটা সম্পর্কে জানেন না। এটা বিষয়টা খুবই হাস্যজনক, খুবই হাস্যকর। রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই কৃষক সমাবেশটা কোন কোন বিষয়কে কেন্দ্র করে করা হয়েছিল? এখানে মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল রৌমারীকে রাষ্ট্রীয় স্বীকৃতি। মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চলকে এখনও পর্যন্ত
রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় নাই বলে তারা এই সমাবেশটার আয়োজন করে। অর্থাৎ অনেকগুলো বিষয়ের মধ্যে মুক্তাঞ্চল ঘোষণা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার সাথে জামাতকে নিজেদেরকে কোনোভাবে কানেক্ট করতে পারে? আমরা জানি জামাত নিজেরাই মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিল, তাদের পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগসাজশ ছিল এবং তাদের কোলাবোরেটর ছিল বলে আমরা সবাই জানি। সেই জায়গা থেকে মুক্তাঞ্চল দাবি করা, রৌমারীকে স্বীকৃতি দেয়া, এটা জামাতের মতো সংগঠনের জন্যও এক ধরনের বিব্রতকর। ব্রহ্মপুত্র নদীর বাম তীর অর্থাৎ পূর্ববাস ভাঙন রোধে প্রকল্প গ্রহণ। অর্থাৎ ব্রহ্মপুত্র নদ ভাঙন হলে কাদের জন্য ক্ষতিকর? ব্রহ্মপুত্র নদ ক্ষতি হলে যারা পিছিয়ে পড়া, যারা ওইখানকার মার্জিনালাইজড পিপল আছেন, যারা নদীতে থাকেন, নদীর পাশে থাকেন, যাদের জমি জমা নদীর বুকে হারিয়ে যাচ্ছে, তাদের স্বার্থের সাথে জড়িত, অর্থাৎ গরিব মানুষের স্বার্থের সাথে জড়িত। জামায়াত ইসলামী এটার সাথে কোনোভাবে কানেক্ট করে না। জামায়াত ইসলামী আমরা দেখতে পাই একটা আগাগোড়া বুর্জুয়া দল, ধর্মীয় রাজনীতি করে, কিন্তু আগাগোড়া একটা বুর্জুয়া দল। তাদের গরিব মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো কার্যক্রম আমরা 1941 সালে তাদের জন্ম, আমরা তাদের ইতিহাসে আমরা কখনোই দেখতে পাই না তাদের ভাগ্য পরিবর্তনে। আমরা দেখতে পাই তাদের ব্যবসা বাণিজ্য করার ইতিহাসটাই আমরা দেখতে পাই এত বছর ধরে। জামালপুর থেকে রৌমারী পর্যন্ত রেল ও গ্যাস লাইন সম্প্রসারণ। জামালপুর থেকে রৌমারী পর্যন্ত, অর্থাৎ আমরা এটা দ্বারা বুঝতে পারি রেল ও গ্যাস লাইন জামালপুর পর্যন্ত এসে থেমে গেছে, রৌমারী পর্যন্ত আসে নাই। অর্থাৎ রৌমারী এখনও অনেক পিছিয়ে পড়া। আমরা জানি কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটা জেলা। খরা থেকে শুরু করে ভয়ানক রকমের শীত থেকে শুরু করে যত ধরনের ন্যাচারাল ডিজাস্টার আছে এবং ভারতীয় আধিপত্যবাদের সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে তারা প্রতি বছর ভুক্তভোগী হয়, অর্থাৎ তারা সবসময় পিছিয়ে পড়া। কুড়িগ্রাম রৌমারী তারা এই সমাবেশে অন্যতম দাবি হিসেবে উত্থাপন করতেছেন জামালপুর থেকে রৌমারী পর্যন্ত রেল এবং গ্যাস লাইন, অর্থাৎ রেল লাইনও নাই। রেল লাইনও যদি না থাকে, এই আমরা জানি রেল যারা পরিচালনা করেন তারা জানবেন রেলে খুব কম জ্বালানি খরচ হয়, খুব কম খরচে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি। যদিও এখন রেয়াত তুলে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে এখন রেয়াত তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ যেহেতু খুবই পিছিয়ে পড়া তাদের জন্য এক ধরনের রেয়াত ছিল, এক ধরনের ভর্তুকি ছিল, সেটাও এখন তুলে দেওয়া হয়েছে। তবুও রেল লাইন পর্যন্ত নাই রৌমারীতে। অর্থাৎ রৌমারীর এই ধরনের দাবি, জামালপুর থেকে রেল লাইন এবং গ্যাস লাইন রৌমারীতে আসার এই দাবি খুবই যৌক্তিক এবং ওখানকার আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এই দাবির সাথে একমত হবেন। কিন্তু জামাত কি এটার সাথে একমত? এটা সবচেয়ে বড় প্রশ্ন। জামাত কোন ধরনের সংগঠন? জামাত কি ব্যবসায়ীদের সংগঠন? জামাত কি বিভিন্ন বাস কোম্পানির মালিকদের সংগঠন, বিভিন্ন যানবাহনের মালিকদের সংগঠন, সিন্ডিকেটের সংগঠন, নাকি গরিব মানুষের সংগঠন? সেটা আমরা বুঝতেই পারি। এবং রৌমারীতে যদি গ্যাস লাইন এবং রেল লাইন আসে, এটা কাদের লাভ? আসলে সরাসরি জনগণের লাভ। এখানে কোনো প্রাইভেট প্রপার্টির লাভ না, প্রাইভেট কোম্পানির লাভ না। রেল লাইন সাধারণত জনগণের হাতে থাকে, অর্থাৎ স্টেটের হাতে থাকে, গ্যাসও স্টেটের হাতে থাকে। ফলে এখানে কোনো ব্যক্তির লাভ নাই। সেই জায়গা থেকে যারা পুঁজিবাদে বিশ্বাস করে, যারা শুধুমাত্র টাকাই বিশ্বাস করে, তাদের কোনোভাবেই এইসব বিষয় নিয়ে কাজ করা সুখকর মনে হয় না। রৌমারী এলসি পোর্টকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর, অর্থাৎ এখন এলসি পোর্ট এক ধরনের স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে, সেটাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর তারা দাবি জানাচ্ছেন। এবং এটা যদি করা হয় তাহলে ওখানকার মানুষজনের এক ধরনের কর্মসংস্থান হবে। ওখানকার মানুষরা খুবই পিছিয়ে পড়া, এটা করা হলে তাইলে এক ধরনের মানে অর্থনৈতিক সচ্ছলতা আসবে, অর্থনৈতিক সচেতনতা আসবে। ওখানে মানুষ ওখানে আসবে, ওখানকার বন্দরে অনেক ধরনের পণ্য আসবে। ফলে এখানে খালাসের জন্য শত শত বা হাজার হাজার রৌমারীর পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থানের এক ধরনের ব্যবস্থা হবে। ফলে এটা সরাসরি সাধারণ মানুষের জন্যই তারা এই দাবিটা জানিয়ে আসছেন এবং এটা খুবই যৌক্তিক একটা বিষয় বলে আমার কাছে মনে হয়। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে এটার জন্য ধন্যবাদ জানাই, তারা এরকম পিছিয়ে পড়া অঞ্চলে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, রৌমারীর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করলে এখানে এক ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটা আমরা যে কেউ আমরা বুঝতে পারি।
হাটঘাট ইজারাদারি প্রথা বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় খাজনা চালু করার দাবিতে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় এটাই। ইজারা জিনিসটা কি? ইজারা আমরা পাহাড়ে দেখি, আমরা খাস জমিতে দেখি, আমরা জলাশয় থেকে শুরু করে যা যা খাস জমি আছে সেসব কারা আসলে দখল করে আমরা দেখতে পাই। তারা কিভাবে দখল করে? তারা দখল করে ইজারা দিয়ে, 100 বছর, 200 বছর, 50 বছর ইজারা নিয়ে। ইজারা আসলে কারা নিতে পারে? আমি, আপনি, কারা ইজারা নিতে পারে? যারা ক্ষমতাসীন, তারা, যাদের সাথে বড় বড় ব্যক্তিদের সাথে, গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন দলের লোকদের সাথে যাদের সম্পর্ক, তারাই ইজারা নিতে পারে। এবং ইজারা নেওয়ার মাধ্যমে ধরেন আপনি ইজারা নিচ্ছেন একটা, আমরা দেখতে পাই, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আমি কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে জানতে পারলাম, তিনি একটা বিশাল এলাকা, একজন ছাত্রলীগ নেতা একটা বিশাল এলাকা ইজারা নিয়েছেন 0 টাকায়, মানে 1 টাকাও দিতে হয় না তাকে। ইজারা দিলে স্টেট আসলে কত টাকা পায় সেটা আমরা কেউই জানতে পারি না। এটা একটা বড় প্রশ্ন। এবং ইজারা নেওয়ার পরে এখানে যিনি ইজারা নেন তিনি যাচ্ছে তাই ব্যবসা করতে পারেন, মুনাফা অর্জন করতে পারেন। এখন আমরা বুঝতে পারি এরকম সিরিয়াস ইস্যু এটার সাথে যুক্ত আছে, এই সমাবেশের সাথে যুক্ত আছে। তাইলে কি এত বছর ধরে ওইখানে ইজারা জামাত নিয়ে আসতেছেন, নাকি আওয়ামী লীগ যাওয়ার পরে তারাই নিতে চাচ্ছেন? কেন বিএনপির মতো এত বড় দল হামলা করে নাই? কেন জামাত হামলা করলো? সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি জামাত বাংলাদেশ সবচেয়ে বড় দল? আমাদের কারো তো এটা বিশ্বাস হয় না জামাত সবচেয়ে বড় দল। তার মানে আওয়ামী লীগ যাওয়ার পরে তারা এই ইজারা দখল করতে চাচ্ছে, নাকি এত বছর ধরে আওয়ামী লীগের সাথে তারাও ইজারায় ভাগ বসাতো? এটা একটা বড় প্রশ্ন। আপনারা নিজেরাই আপনাদের এলাকার ব্যবসা বাণিজ্য কারা কারা ইজারা নিচ্ছে সেটা দেখলে বুঝতে পারেন কারা কারা এই ধরনের ইজারাদারি প্রথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দখল বাণিজ্যের সাথে যুক্ত। আমার কাছে এটাই মনে হয়, ইজারাদারি প্রথার বিরুদ্ধে তারা কথা বলতেছে, তারা সমাবেশ করতেছে। ইজারাদারি প্রথার বিরুদ্ধে আমিও, আশা করি আপনিও। কারণ ইজারাদারি প্রথা কোনোভাবে কল্যাণকর না। কারণ এখানে যত টাকা তারা ইজারা নিচ্ছে অথবা যত টাকার তারা এখানে বিনিয়োগ করতেছে এর চেয়ে কয়েকশো গুণ বা কয়েক হাজার গুণ মুনাফা করলেও আমাদের কারো জানার ওয়ে থাকে না, জানার সামর্থ্য থাকে না। সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের সমাবেশের মাধ্যমে তারা এখানে দাবি করে আসতেছেন খাজনার ব্যবস্থা করতে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে খাজনার ব্যবস্থা করা। সেই জায়গায় একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে লিখিত থাকবে, ডকুমেন্টেড থাকবে কারা এখানে ব্যবসা করতেছে, কারা এই জায়গায় ব্যবসা করতেছে, দোকান করতেছে, তাদের নির্দিষ্ট পরিমাণে খাজনা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি এখানে হস্তক্ষেপ করতে পারবে না। ফলে আমার কাছে মনে হচ্ছে এই সর্বশেষ এই দাবিটাই সবচেয়ে বেশি তাদের স্বার্থে আঘাত দিচ্ছে। কারণ জামাত পুরোদস্তর একটা পুঁজিবাদী সংগঠন, তারা গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা কাজ করেন। আমরা দেখতে পাই তারা বিভিন্ন ধরনের মানে ডিজাস্টারগুলোতে তারা 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দান করতেছেন। তারা ওই টাকা কই পান? তারা ওই এত টাকা, এত বড় অঙ্কের টাকা তারা দান করেন, যেটা আমরা বিএনপিকে পর্যন্ত দেখতে পাই না এত বড় অঙ্কের টাকা দান করতে। আমার সিলেটের কথা এখনো মনে আছে, সিলেটের বন্যার সময় 50 লক্ষ টাকা। কিন্তু কখনো যেন আর বন্যা না হয় সেটার জন্য তাদের কী সংগ্রাম, কখনো যেন বন্যা না হয়, কখনো খরা যেন না হয়। এই যে আমাদের পানি চুক্তি, আমাদের ভারতের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের পানি চুক্তি থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমাদের যত ধরনের অসম চুক্তি হয়েছে, তাদের বিরুদ্ধে জামাতের কী লড়াই! আপনারাই ইতিহাস ঘেটে দেখেন, 1931 বা 1941 থেকে গঠিত হয়ে একটা দল, এত পুরনো সংগঠন, কখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু তাদের এত এত বাণিজ্য, বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে আসলো? এটা একটা বড় প্রশ্ন। জামাতের এই হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আহত হয়েছেন এবং সর্বমোট 5 জন আহত হয়েছেন সেদিন। এখানে লেখক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ আছেন। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের মামলায় প্রধান আইনজীবী রায়হান কবির আছেন এবং আরও 5 জন আছেন। সব মিলিয়ে এই হামলায় তারা আহত হয়েছেন। এবং এই ঘটনাটা ঘটে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে, এবং অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে তারা এই ঘটনাটা ঘটার পরপরই তারা একটা সংবাদ সম্মেলন করেন এবং এখানে সর্বপ্রথম 3 জনকে
তারা অভিযুক্ত করেন এবং বরখাস্তের দাবি করেন ওসির, ইউনোর এবং সহকারী পুলিশ সুপারের। সংবাদ সম্মেলনে নলেজ বলেন, পুলিশের আচরণ দেখে মনে হয়েছে তারা আগে আওয়ামী লীগের কথা শুনতেন, এখন জামাত শিবিরের কথা শুনতেছেন। এবং এখানে তিনি আরও যোগ করেন, এখানকার সার্কেল এএসপি, ইউনো এবং ওসি আছেন, তাদের চরম দায়িত্বহীনতা ছিল। অর্থাৎ আমরা আওয়ামী লীগের আমলে যেমনটা দেখতে পেতাম, আওয়ামী লীগের আমলে যত ধরনের সরকারি দায়িত্বরত ব্যক্তি থাকতেন তারা সব আওয়ামী লীগের কথা শুনতেন। এখন যেহেতু একটা শিফটিং হয়েছে, যে এলাকায় যারা ক্ষমতাসীন তাদের কথাই শুনতেছেন বলেই আমরা মনে করতে পারি। এবং এখানে সংবাদ সম্মেলনে কিন্তু তারা এই দাবিটাই করে আসতেছেন এবং সংবাদ সম্মেলন কারা করতেছেন তাদের পরিচয়টা আপনারা বুঝতে পারতেছেন। আবু সাঈদের মামলার প্রধান আইনজীবী কে হতে পারেন, এখানে কল্যাণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি, একজন সম্মানিত ব্যক্তি, মানে তাদের উপর হামলা করা হয়েছে। এবং তাদের কথা তো আমরা কীভাবে ধরতে পারি, আমরা দেখতেই পারি, তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাই দেশের জন্য লড়াই করে যাচ্ছেন, ফলে তাদের এক ধরনের বিশ্বাসযোগ্যতা আমাদের কাছে আছে। এখন দেখা যাক জামায়াতের আমির কী বলেন। যখন সাংবাদিকরা তার কাছে জিজ্ঞেস করতে যাচ্ছেন ঘটনাটা আসলে কী ঘটলো, তিনি যে আলাপগুলো দিচ্ছেন সেই আলাপগুলো এবার আসা যাক। এই কৃষক সমাবেশে কোনো কৃষক ছিলেন না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাউকে ডাকা হয় নাই, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরও ডাকা হয় নাই। এই কারণে প্রশাসন তাদের মঞ্চ ভেঙে দেয়। তারপরেও সমাবেশ করতে চাইলে সাধারণ জনতা হামলা চালায়। এখানে দুটো বিষয় কোট করা যাক। প্রশাসন তাদের মঞ্চ ভেঙে দেয়, তারপরে সমাবেশ করতে চাইলে সাধারণ জনতা হামলা চালায়। সাধারণ জনতা কোট করতে পারেন। এরপরে তার আরেকটা কথা কোট করতে পারেন, তিনি পাল্টা অভিযোগ করেন, তাদের উপরে পাল্টা অভিযোগ করেন, এবং এটা ভয়াবহ একটা অভিযোগ। আওয়ামী লীগের দোসর ইসকনের মতো লোক জড়ো করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা ছিল সমাবেশকারীদের। এই সমাবেশকারীরা কী অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছিল, এটা একটা বড় প্রশ্ন। এবং ইসকনের ট্যাগ দেয়া, আপনারা জানেন কয়েকদিন আগে থেকে ইসকনের বিষয়টা খুব আলোচনা হচ্ছে। ইসকন একজন আইনজীবীকে হত্যা করলো চট্টগ্রামে, ফলে ইসকনের ট্যাগ দেয়া হয়েছে একটা গরিব মানুষের সম্মেলনে। গরিব মানুষকে কেন্দ্র করে, গরিব মানুষের অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হচ্ছে, যে সমাবেশ হচ্ছে, এটার সম্মেলনে তারা ইসকনের ট্যাগ দিচ্ছেন। এরপরে আসা যাক ইউনোর কথায়, অর্থাৎ কাজী আনিসুল ইসলাম ওইখানকার ইউনো, তিনি কি বলতে চাচ্ছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশই তো হয় নাই। ওইখানে জামাতের আমির বলতেছেন প্রশাসন তাদের মঞ্চ ভেঙে দিয়েছে এবং এখানে সাধারণ জনতা যুক্ত ছিল। আবার ইউনো নিজে বলতেছেন সমাবেশই হয় নাই, তাহলে হামলা কীভাবে হলো? এবং তিনি বলতেছেন তারা কি সমাবেশের অনুমতি নিয়েছিল? সমাবেশের অনুমতি নেওয়ারও আবার ইউনো প্রশ্ন করতেছেন। তার মানে সমাবেশের অনুমতি না নেওয়ার কারণে আপনারা ভেঙে দিচ্ছেন। সমাবেশের অনুমতি নিছেন কি নিছেন না আমরা জানি। সাধারণত এই ধরনের সমাবেশের অনুমতি সবাই নেয়, সাধারণতই নেয়। সমাবেশ নিছেন আমরা ধরে নিলাম, বা নাও যদি নিই, এখানে দুইজন ব্যক্তির বিবৃতিতে আমরা দুই ধরনের বক্তব্য পাই। ইউনো বলতেছেন সমাবেশই হয় নাই, আবার তিনি আবার বলতেছেন সমাবেশের কি তারা অনুমতি নিয়েছিল কিনা। আবার জামাতের আমির বলতেছেন এখানে প্রশাসন তাদের মঞ্চ ভেঙে দিছে এবং এখানে সাধারণ জনতাও যুক্ত ছিল। তাহলে আমরা বুঝতে পারি সাধারণ জনতা আসলে কারা এবং ঘটনাটা আসলে কি ঘটেছিল। ওখানে যে হামলা হয়েছিল সেটা আমরা তাদের বক্তব্য দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এবং তাদের এই যে নাটক, হামলা হওয়ার পরে যে বিবৃতি, এখানেও যে অসামঞ্জস্যতা থাকে না, মিথ্যা কথা বলতেও তো এক ধরনের মানে সাজাতে হয়, মানে তাদের থেকে অন্তত এটা আশা করি। মানে জামাত খুব স্মার্ট একটা সংগঠন, সেই জায়গা থেকে তারা তাদের যে স্ক্রিপ্টটা বানাচ্ছে সেই স্ক্রিপ্টটাতেও আবার ভুলভাল। জামাত পাল্টা তারা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পাল্টা তারা একটা বিবৃতি দিয়েছে এবং ওই বিবৃতিতে তারা রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভূমিপুট সংগঠন হিসেবে দাবি করেছেন, আখ্যা দিয়েছেন। সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। তারা রাষ্ট্র সংস্কারকে সামনে রেখেই তারা রাজনীতি করতেছেন। তারা গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তা আপনারা এই পোস্টারেই দেখতে পাচ্ছেন তারা কোন কোন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের এরকম একটা সংগঠনকে ভূমিপুট সংগঠন বলা, সেই জায়গা থেকে এটা
রাজনৈতিক শিষ্টাচারিতার কতটুকু বিরুদ্ধে যায় সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হাসিনা এখন ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এই সময় আমরা রাষ্ট্র সংস্কার করার কথা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর কথা। এখানে আর কেউ যেন হাসিনা হয়ে উঠতে না পারে সেটারই প্রচেষ্টা থাকা জরুরি সবগুলো সংগঠনেরই। সেই জায়গা থেকে সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকারই কথা। এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিল্ড আপ করা জরুরি। এখানে তারা যে বিষয়গুলো নিয়ে সমাবেশ করে যাচ্ছেন সেই বিষয়গুলোর সাথে জামাতের যারা সদস্য আছেন তাদেরও তো খেটে খাওয়া মানুষজন তাদের সদস্য। ফলে জামাতের লোকজনও যদি এখানে তাদের আন্দোলনের সাথে যুক্ত হয়, এখানকার তারা যা যা বলতেছেন রৌমারীকে কীভাবে উন্নয়নের ছোঁয়া লাগানো যায়, তাদেরকে কীভাবে পিছিয়ে পড়া থেকে সামনে এগিয়ে নিয়ে যায়, এই বিষয়ে যদি জামাতও তাদের সাথে কোলাবোরেট করে, তাদের সাথে একসাথে কাজ করে, তাইলে তো রৌমারীর যে একটা দুরবস্থা দেখি বা কুড়িগ্রামের দুরবস্থা দেখি এটার পরিবর্তন ঘটবে এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। সবাই মিলেই আমরা একটা সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে পারবো এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। বাংলাদেশের যত সংগঠন আছে, বিএনপি, জামাত, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন সহ আমরা একটা সুন্দর একটা দেশ গড়তে পারবো বলে আমার কাছে বিশ্বাস। এবং সবাই শুভেচ্ছা জানবেন এতক্ষণ ধরে ভিডিওটা শোনার জন্য।